নমস্কার, আমি রাজু আবার চলে এসেছি। আজকের নিয়ে এসেছি আপনাদের জন্য দ্বিতীয় পর্ব, ষোড়শীর রক্ততিলক। লাইটটা লিভিয়ে দিন এবং কানে হেডফোনটা লাগিয়ে নিন। শুনতে থাকুন, সঙ্গে থাকুন আর আমাদের টিমকে সাপোর্ট করুন। অবিনাশবাবু নিজের বাগানে বসে বিশ্রাম নিচ্ছিলেন। সূর্য পাটে বসছে, আকাশে সিঁদুরে মেঘ। ঠিক তখনই গেটের বাইরে থেকে এক সুমধুর কণ্ঠস্বর ভেসে এলো। অবিনাশবাবু কি বাড়িতে আছেন? শুনেছি আপনি প্রাচীন পুঁথি নিয়ে গবেষণা করেন, একটু সাহায্য দরকার ছিল। হ্যাঁ, আসুন। কিন্তু আপনাকে তো আগে দেখিনি। আমি পাশের গ্রামের এক স্কুল শিক্ষক, নাম সোমনাথ। আমার বাড়িতে পুরনো কিছু তালপাতার পুঁথি আছে যা আমি উদ্ধার করতে পারছি না। আপনার নাম শুনেই এলাম। লোকটিকে দেখতে অত্যন্ত সুদর্শন, লম্বা ফর্সা গায়ের রং, সিল্কের পাঞ্জাবিতে আভিজাত্য ফুটে বেরোচ্ছে। তার হাসিটা এতটাই সুন্দর যে কেউ তাকালে মুগ্ধ হয়ে যাবে। সে অবিনাশের খুব কাছে এসে বসল। পুঁথি? কি বিষয়ের পুঁথি সেটা? সেটাই তো রহস্য। তবে সেই পুঁথিতে নাকি লেখা আছে মানুষ চাইলে কি করে চিরযৌবন পেতে পারে, কি করে সব কষ্ট থেকে মুক্তি পেতে পারে। অবিনাশের বৌমা মালবী চা দিয়ে গেল। বাবা, চা নিন। আপনি বসুন স্যার, আমি বিস্কুট আনছি। আগন্তুক মালবীর দিকে তাকিয়ে, বৌমাটির ভাগ্য খুব ভালো অবিনাশবাবু, কিন্তু ওর রাহু দশা চলছে, একটু সাবধানে রাখবেন। আগন্তুক যাওয়ার জন্য পা বাড়াচ্ছে। গেট দিয়ে বেরিয়ে যাওয়ার সময় হঠাৎ দমকা হাওয়া এলো। লোকটা চলে যাওয়ার পর অবিনাশবাবু কেমন যেন ঘোরগ্রস্ত হয়ে দাঁড়িয়ে রইলেন। লোকটার গলার স্বরে একটা অদ্ভুত টান ছিল, কিন্তু লোকটা যখন রোদের বিপরীতে হাঁটছিল তখন অবিনাশবাবুর চোখ গেল মাটির দিকে। এ কি? রোদের আলো লোকটার সামনে থেকে আসছে, তাহলে তার ছায়া তো পেছনে পড়ার কথা। কিন্তু কিন্তু ওর ছায়াটা কেন লোকটার ডান দিকে কাঁপছে? আর ছায়াটার মাথাটা ধর থেকে আলাদা কেন? অবিনাশবাবু আলমারি থেকে সেই নীল দর্পণ বের করলেন। অবিনাশ হাঁপাতে হাঁপাতে, মালবী, ওই লোকটা কি চায়ের কাপে চুমুক দিয়েছিল? না বাবা, ও তো শুধু কাপটা হাতে নিয়েছিল। কিন্তু কেন বাবা? কাপটা নিয়ে আয়, এখনই। শব্দ ভয়ার্ত কণ্ঠে। চায়ের কাপের কানায় লেগে আছে শ্মশানের পোড়া ছাই আর কাঁদার দাগ। ও সোমনাথ নয়, ওই ভৈরব। ও আমার ঘরে ঢুকেছিল আমার শক্তি পরীক্ষা করতে, আর আমি ওকে চিনতে পারিনি। ও মালবীর দিনে দুগোষ্ঠী দিয়েছে। পরবর্তী বলি কি তবে আমার নিজের বাড়ির কেউ? অবিনাশবাবু বুঝতে পারলেন ভৈরব এখন আর বাইরের কোনো শত্রু নয়, সে তার ঘরের দোরগোড়ায় পৌঁছে গেছে। ভৈরবকে রুখতে গেলে এখন সাত্ত্বিকতন্ত্রের চরম পর্যায়ে যেতে হবে। অবিনাশবাবু সিদ্ধান্ত নিলেন তিনি 3 দিন ঘর থেকে বেরোবেন না। মালবী, অর্ককে নিয়ে তুই ভেতরের ঘরে যা। আর শোন, দরজার সামনে সিঁদুরের রেখা টেনে দিচ্ছি, কেউ ডাকলেও দরজা খুলবি না। আমি আমার ঠাকুর ঘরে যাচ্ছি। 3 দিন আমার ঘরের দরজায় কেউ টোকা দিবি না। যদি কোনো অদ্ভুত আওয়াজ শুনিস, ভয় পাবি না। অবিনাশবাবু মন্ত্র জপ শুরু করলেন। ওম ভগবতে বাসুদেবায় মহাবৈদ্যরূপায় রক্ষ রক্ষ হুং ফাট। ঘরের ভেতর আগুনের কুণ্ডলি জ্বলে উঠল। অবিনাশবাবু তার তপবল দিয়ে একটি সুরক্ষা কবচ তৈরি করতে শুরু করলেন। তার শরীর থেকে এক অপার্থিব নীল জ্যোতি বেরোতে লাগল। হঠাৎ ঘরের বাইরে এক পৈশাচিক অট্টহাসি শোনা গেল। ভৈরবের মায়া কণ্ঠ। অবিনাশ, দরজা বন্ধ করে নিজেকে বাঁচাতে পারবি না। তোর নাতি অর্ককে আমি আমার মায়াজালে বেঁধে ফেলেছি।
সে এখন আমার ডাকে জানলা খুলে বেরিয়ে আসবে। অবিনাশ ধ্যানস্থ অবস্থায়, ঘাম ঝরছে। স্থির হও মন, ওটা বিভ্রম। ভৈরব আমাকে টলাতে চাইছে। আমি যদি এখন আসন ছেড়ে উঠি তবে সব শেষ হয়ে যাবে। মা তারা, শক্তি দাও। মন্ত্রের আওয়াজ আরও তীব্র হচ্ছে। ঘরের আসবাবপত্র কাঁপতে শুরু করেছে। এক প্রবল আধ্যাত্মিক যুদ্ধের আবহ। অবিনাশ বন্দ্যোপাধ্যায়ের ঠাকুর ঘরের দরজা বন্ধ। বাইরে কালবৈশাখীর তাণ্ডব শুরু হয়েছে, কিন্তু ঘরের ভেতরের পরিবেশ সম্পূর্ণ আলাদা। সেখানে এক অতীন্দ্রিয় নিস্তব্ধতা। অবিনাশবাবু এখন মগ্ন হয়ে আছেন তার বজ্র কবচ সাধনায়। আর ঠিক তখনই শ্মশানের সেই অন্ধকার আস্থানা থেকে ভৈরব তার বিষাক্ত দাঁত নখ বের করতে শুরু করেছে। কেন কেন হচ্ছে না? আমার এই কাল ভৈরব মন্ত্র কেন ওই বুড়োটার দরজায় গিয়ে প্রতিহত হচ্ছে? আমি সোমনাথ সেজে ওর ছায়া স্পর্শ করে এসেছিলাম, তবুও আমার মারণ উচ্চাটন কাজ করছে না কেন? অবিনাশ, তুই মনে করেছিস ওই 4টে দেয়াল তোকে বাঁচাবে? আমি তোকে তিলে তিলে মারবো। উচ্চাটন যদি কাজ না করে তবে আমি বিদ্বেষণ প্রয়োগ করব। তোর ঘরের বাতাসকে আমি বিষে পরিণত করব। তান্ত্রিক জপ তীব্র স্বরে, রি হুং খেচারি উচাটায়া নাশায়া। অবিনাশের বন্ধ ঘরের ভেতর ধূপের ধোঁয়া আর প্রদীপের মৃদু আলো। অবিনাশবাবুর কপাল বেয়ে ঘাম ঝরছে। তার সারা শরীর থরথর করে কাঁপছে। অদৃশ্য কোনো শক্তি যেন বাইরে থেকে ঘরের দেয়ালগুলোতে ক্রমাগত কুঠারের আঘাত করছে। দাঁতে দাঁত চেপে মন্ত্র জপ। ওম ইয়াং হং, ওম রক্ষা রক্ষা। ভৈরব, তুই জানিস না, সত্যের সুরক্ষা কোনো দেয়াল নয়, ওটা চেতনার শক্তি। তুই যতবার আঘাত করবি ততবার তোর নিজের শক্তি ক্ষয় হবে। হঠাৎ ঘরের জানলার কাঁচ খড়খড় করে উঠল। বাইরে থেকে শত শত কালো কাকের ডাক আর ডানা ঝাপটানোর শব্দ। মনে হচ্ছে যেন হাজার হাজার প্রেতাত্মা জানলার ওপর ঝাঁপিয়ে পড়ছে। অবিনাশ, তোর নাতি অর্ক কাঁদছে দেখ। মানবী অঘোর হয়ে মেঝেতে পড়ে আছে। তোর সাধনা ভেঙে বেরিয়ে আয়, নইলে তোর বংশ নির্বংশ করে দেব। বাড়ির ড্রয়িং রুমে মালবী আর অর্ক, তারা শান্ত হয়ে বসে আছে, কিন্তু তাদের ঘরের চারপাশে একটা নীল রঙের আলোর বৃত্ত দেখা যাচ্ছে। অর্ক সোনা, ভয় পাস না। দাদু বলেছে না আমরা যেন এই ঘরের বাইরে পা না রাখি? বাইরে যত শব্দই হোক ওগুলো সব মিথ্যে। ঘরের দরজা খুলে বাইরে যাওয়ার দরকার নেই। এদিকে আয়, তোকে একটা গল্প শোনাবো। আবারও অবিনাশের ঘরের ভেতরের তাপমাত্রা হু হু করে বাড়ছে। ভৈরব, তোর মারণ উচাটন ব্যর্থ হয়েছে, কারণ তুই ভুলে গেছিস তুই যাদের বলি দিচ্ছিস সেই মেয়েগুলোর দীর্ঘশ্বাস আজ আমার এই কবজের শক্তি হয়ে দাঁড়িয়েছে। তোর মন্ত্র আজ আমার ঘরের চৌকাঠ পার হতে পারবে না। হঠাৎ একটা বিকট বজ্রপাত, সাথে ভৈরবের একটা আর্তনাদ শোনা গেল। আর্তনাদ করে, এ কি জ্বালা! আমার বুকে কে আগুন ঢেলে দিল? অবিনাশ, তুই প্রতিঘাত করছিস? তুই তান্ত্রিক হয়ে তান্ত্রিকের উপর পাল্টা আঘাত করছিস? আমি আঘাত করছি না ভৈরব, তোর ছোড়া কুপ্রবৃত্তি তোর দিকেই ফিরে যাচ্ছে। একেই বলে কর্মফল। তুই সুন্দর হতে চেয়েছিলি, কিন্তু এই ব্যর্থতা তোর সুন্দর হওয়া কপালটাকে আবার বিকৃত করে দেবে। দেখ, আয়নায় নিজের মুখটা একবার দেখ। না না, আমার সেই সুন্দর গালটা আবার কুঁচকে যাচ্ছে কেন? রক্ত ঝরছে কেন? অবিনাশ, আমি তোকে ছাড়ব না। পরের বলিটা তোর খুব চেনা কারোর হবে। আমি আসছি, আমি নিজে আসছি।
অবিনাশের তপবল ভৈরবের মারণ উচাটন রুখে দিয়েছে ঠিকই, কিন্তু যুদ্ধের মাত্র শুরু। ভৈরব এখন আহত বাঘের মতো হিংস্র। সে এবার সরাসরি ময়দানে নামবে। অবিনাশ বন্দ্যোপাধ্যায়ের ঠাকুরঘরের ভেতর গত ৪৮ ঘণ্টা ধরে এক অদৃশ্য যুদ্ধ চলছে। ভৈরবের ছোঁড়া মারণ উচাটন প্রতিহত করলেও অবিনাশের শরীর এখন ক্লান্তির শেষ সীমায়। একজন সাধারণ মানুষের পক্ষে এত প্রবল তান্ত্রিক চাপ সহ্য করা প্রায় অসম্ভব। ঘরের বাতাস এখন তপ্ত, আর অবিনাশের নিঃশ্বাস ভারী হয়ে আসছে। অবিনাশের ঠাকুর ঘরে প্রদীপের আলো টিমটিম করছে। অবিনাশের অস্ফুট মন্ত্রপাঠ, ওম হ্রিম রক্ষ রক্ষ। আর পারছি না, শরীর আর সায় দিচ্ছে না। মেরুদণ্ডটা যেন কেউ লোহার রড দিয়ে পিটিয়ে ভেঙে দিচ্ছে। ভৈরব, তোর অন্ধকার কি তবে আলোর চেয়েও শক্তিশালী হয়ে উঠল? হঠাৎ ঘরের চারদিকের দেয়াল কাঁপতে শুরু করল। বাইরে থেকে ভৈরবের অট্টহাসি প্রতিধ্বনিত হচ্ছে। অবিনাশ, তোর তপবল শেষ হয়ে আসছে। তোর হৃৎপিণ্ডটা এখন আমার হাতের মুঠোয়। একবার, শুধু একবার তোর আসন ছেড়ে উঠে দাঁড়া, আমি তোকে মুক্তি দেব। নইলে এই বন্ধ ঘরেই তোর সমাধি হবে। অবিনাশের হৃৎপিণ্ডের ধুকপুকানি বাড়ছে। হঠাৎ একটা ভারী কিছুর পড়ার শব্দ। অবিনাশবাবু ধ্যানে বসেই স্বর্ণের দিকে ঝুঁকে পড়লেন। তার কপাল থেকে রক্ত বিন্দু ঝরছে, চোখের সামনে অন্ধকার। ঠিক এই সময়েই ড্রয়িং রুমে অর্কর কান্নার শব্দ ভেসে এলো। দাদু, ও দাদু, তুমি কথা বলছো না কেন? দাদু, ওঠো। বাবা, বাবা, আপনি সারাদিন অর্ক কেমন করছে দেখুন বাবা। অবিনাশের কানে নাতির ডাক পৌঁছল। তার অবশ হয়ে যাওয়া আঙুলগুলো আবার নড়ে উঠল। না, আমি হার মানতে পারি না। আমার হার মানে এই ছোট ছোট প্রাণগুলো শেষ হয়ে যাওয়া। হে মহাকাল, তুমি কি অভিশপ্তের জয়গান গাইবে? রক্ষ মা, রক্ষ। হঠাৎ ঘরের ভেতর এক অপার্থিব উজ্জ্বল আলো জ্বলে উঠল। কোনো মোমবাতি বা প্রদীপের আলো নয়, যেন হাজার সূর্যের তেজ এক জায়গায় জমা হয়েছে। একটা গম্ভীর কণ্ঠস্বর ভেসে এলো, ভয় নেই বৎস, উঠো। ঘরের কোণে রাখা সেই প্রাচীন তামার ঘট থেকে হঠাৎ গঙ্গার পবিত্র জল যেন ঝর্ণার মতো উৎসারিত হতে লাগল। অবিনাশ অনুভব করলেন একজোড়া শীতল হাত তার মাথায় স্পর্শ করল। তার সমস্ত শরীরের ক্লান্তি মুহূর্তের মধ্যে ধুয়ে মুছে গেল। এক অলৌকিক নীল জ্যোতি তার সারা ঘরকে ঘিরে ফেলল। বাইরে এক বিকট চিৎকারের শব্দ। ভৈরবের কণ্ঠস্বর এখন যন্ত্রণায় ফেটে পড়ছে। এ কি আলো! আমার চোখ পুড়ে যাচ্ছে। অবিনাশ, তোর ঘরে ওটা কে? ওটা তো মানুষ নয়। উফ, আমার মন্ত্র উল্টে যাচ্ছে। পালা, আমাকে পালাতে হবে। অবিনাশের ঘরের দরজা ধীরে ধীরে খুলে গেল। দরজা খোলার পর ভৈরব পালিয়েছে। মালবী, অর্ক, ভয় নেই। মা তারা আমাকে রক্ষা করেছেন। বাবা, আপনার সারা শরীর থেকে এক অদ্ভুত চন্দনের গন্ধ বেরোচ্ছে। আপনি ঠিক আছেন তো? আমি ঠিক আছি মা। ভৈরব তার সর্বশক্তি দিয়ে আঘাত করেছিল, কিন্তু সত্যের জয় অনিবার্য। তবে শোন, আজ থেকে লড়াইটা অন্য স্তরে চলে গেল। ভৈরব এখন আহত সাপের মতো। সে এবার ছদ্মবেশ ছেড়ে তার আসল দানবীয় রূপে হানা দেবে। অবিনাশবাবু অলৌকিক উপায়ে রক্ষা পেলেন ঠিকই, কিন্তু তিনি জানেন ভৈরব এখন মরিয়া। সে তার 16 নম্বর বলির জন্য যে কোনো সীমানা পার করতে পারে, আর সেই বলির উৎস হতে পারে অবিনাশের খুব কাছের কেউ। অবিনাশবাবু রক্ষা পেয়েছেন ঠিকই, কিন্তু ভৈরব এখন খ্যাপা নেকড়ে। তার শরীরের ডান দিকটা এখন এক 16 বছরের কিশোরের মতো ভরসা আর মসৃণ, কিন্তু বাঁ দিকটা পচা মাংস আর দগদগে ঘায়ে ভরা। এই অর্ধাঙ্গ দানব এখন মরিয়া।
তার ১৬ জন কুমারীর কোটা পূর্ণ করতে আর মাত্র ৩টি বলি বাকি। চ্যাটার্জি সাহেব, আজ অমাবস্যা। ভৈরব আজ রাতে 3টে বলি একসাথে দেওয়ার চেষ্টা করবে। ওর শরীরের বাঁ দিকটা এখনো নরক হয়ে আছে। ওটা ঠিক করার জন্য ও আজ জান লড়িয়ে দেবে। আমরা অ্যালার্ট দিয়েছি প্রফেসর, কিন্তু ও যে কোন দিক থেকে আসবে বুঝতে পারছি না। মা, বাঁচাও। ওই তো শ্মশান কালীতলার দিক থেকে এলো শব্দটা। গাড়ি ঘোরান। ব্যর্থ চেষ্টা। ও আরও 2টো বলি। পুলিশ আর অবিনাশ দৌড়াচ্ছেন। স্যার, ওই দেখুন, একটা ছায়া বনতুলসীর ছোপ দিয়ে বেরিয়ে যাচ্ছে। দাঁড়াও, ওদিকে যেও না, ওটা মায়া। ধপ করে আগুনের গোল্লা জ্বলে উঠল। অবিনাশবাবু আর পুলিশ যখন ঝোপের দিকে ছুটলেন তখন দেখলেন সেখানে কেউ নেই। ঠিক সেই মুহূর্তে গ্রামের অন্য প্রান্তে একসাথে 2 জায়গায় চিৎকার শোনা গেল। গ্রামের পোস্টমাস্টারের মেয়ে তিথি আর স্কুল মাস্টারের নাতনি পায়েল দুজনেই নিজেদের শোবার ঘর থেকে ভ্যানিশ হয়ে গেল। এ কি হলো? আমরা এখানে আর ওরা ওখানে। প্রফেসর, আমরা হারছি। ও আমাদের ভুল পথে চালিত করেছে। ও এখন আরও শক্তিশালী। ও 2টো মেয়েকে নিয়ে গেছে ওর অস্থি গুহায়, কিন্তু 3 নম্বর মেয়েটি এখনও বাকি। আর আমি জানি ও কার দিকে হাত বাড়াবে। ও এবার আসবে আমাদের পাশের বাড়ির সুমির কাছে। চলুন। সুমির বাড়ি। সুমিদের বাড়ির উঠোন। হঠাৎ প্রবল হাওয়া বইছে। কে কে জানলায় ধাক্কা দিচ্ছে? বাবা, মা। এক পৈশাচিক খসখসে অট্ট হাসি। ভৈরব জানলা ভেঙে ঢোকার চেষ্টা করছে। হঠাৎ এক গম্ভীর মন্ত্রোচ্চারণ। ওম হ্রি ফট দুষ্ট বিনাশায় মহাকাল রূপায়। টর্চের আলো জ্বলে উঠল। থাম ভৈরব, তোর পাপের ঘোড়া পূর্ণ হয়ে এসেছে। আজ এই মেয়েটির গায়ে হাত দেওয়ার আগে তোকে আমার কবচ ভেদ করতে হবে। ভৈরব ঘুরে দাঁড়াল। তার অর্ধেক মুখ সুন্দর রাজপুত্রের মতো আর অর্ধেকটা কঙ্কালের মতো বিভৎস। অবিনাশ, আবার তুই? আজ তোকে শ্মশানের মাটি খাওয়াবো। তান্ত্রিক লড়াই শুরু। ভৈরবের হাত থেকে কালো ধোঁয়া আর আগুনের ফুলকি। অবিনাশবাবু নিজের হাতের রুদ্রাক্ষের মালা ছিঁড়ে দানাগুলো মাটিতে ছড়িয়ে দিলেন। এই দানাগুলো তোর জন্য অগ্নিশিখা হয়ে উঠবে। আমার সুন্দর হাতটা পুড়ে যাচ্ছে। অবিনাশ, তুই আমাকে রুখতে পারবি না। সুমিকে আজ নিতে পারলাম না ঠিকই, কিন্তু মনে রাখিস, ভৈরব হার মানতে শেখেনি। ভয়ঙ্কর অট্ট হাসি বাতাসে মিলিয়ে যাচ্ছে। ভৈরবের প্রতিধ্বনি দূর থেকে শোনা যাচ্ছে। আমি আসছি, আমি আবার আসব। সুমি বেঁচে গেল ঠিকই, কিন্তু তিথি আর পায়েল এখন ভৈরবের বন্দী। অবিনাশবাবু আর পুলিশের হাতে সময় খুব কম। একটানা কুকুর ডাক, ঝিঝি পোকার ডাক ছাপিয়ে মাঝে মধ্যে আগুনের মশাল জ্বলে উঠল। গ্রামের মানুষের উত্তেজিত কোলাহল। বীরভূমের বাতাস এখন বিষাক্ত। তিথি আর পায়েলের অপহরণের পর গ্রামের মানুষ আর ঘরে বসে নেই। পুলিশ আর আইনের ওপর ভরসা হারিয়ে তারা হাতে তুলে নিয়েছে মশাল আর লাঠি। ভৈরবের ছায়া যেন প্রতিটি গলিতে হানা দিচ্ছে। অবিনাশবাবু আর ইন্সপেক্টর চ্যাটার্জি যখন গ্রামের মোড়ে পৌঁছলেন তখন তাদের ঘিরে ধরল উত্তেজিত জনতা। ধরো ওকে, তান্ত্রিকটাকে জ্বালিয়ে দাও। শান্ত হন আপনারা, আইন হাতে নেবেন না। আমরা চেষ্টা করছি। কি চেষ্টা করবেন সাহেব? ওই ভৈরবকে তো আমরাই চিনি। ও তো এই গ্রামেরই ছেলে ছিল। আজ আমাদের পাপের ফল আমরাই ভোগ করছি। শম্ভুবাবু, আপনি ভৈরবকে চিনতেন? ও কেন এমন হলো?
কেন এই পৈশাচিক রূপ নিল? সবাই চুপ হয়ে গেল। অবিনাশবাবু, ভৈরব যখন জন্মেছিল ওর মুখটা ছিল দগদগে লাল। পাড়ার ছেলেরা ওকে মুখ পোড়া বলে খ্যাপাত। স্কুলের মাস্টার মশাইরা ওকে বেঞ্চের শেষে বসাতেন। ওর নিজের মা আহা, সে তো ওকে ডাইনি বাচ্চা বলে গাল দিত। একদিন শ্মশানের ধারে ওকে কুকুরে কামড়েছিল। কেউ ওকে সাহায্য করতে আসেনি। ঘৃণা, কেবল ঘৃণাই পেয়েছিল ছেলেটা। তার মানে কি ও আমাদের বোনদের বলি দেবে? ও কি পাগল? ও পাগল নয়, ও প্রতিহিংসায় জ্বলছে। ও চেয়েছিল পৃথিবীর সবথেকে সুন্দর মানুষ হতে, যাতে যারা ওকে ঘৃণা করত তারা যেন ওর পায়ের কাছে এসে নুইয়ে পড়ে। আজও সেই পিশাচ সাধনায় মগ্ন। আমরাই ওকে দানব বানিয়েছি অবিনাশবাবু। হঠাৎ এক বিকট হাওয়া বহে গেল। মশালগুলো নিভে যাওয়ার উপক্রম। সমাজ ওকে তৈরি করেছে ঠিকই শম্ভুবাবু, কিন্তু আজ ও যা করছে তা ক্ষমার অযোগ্য। ও নিজের রূপ পাওয়ার জন্য অন্যের প্রাণ কেড়ে নিচ্ছে। আপনারা শান্ত হয়ে বাড়ি যান। মশাল নিয়ে শ্মশানে ঢুকবেন না, ওটা ভৈরবের এলাকা। ওখানে মানুষের আগুন নয়, ওর মায়াজাল কাজ করে। প্রফেসর, তাহলে উপায়? তিথি আর পায়েলকে তো উদ্ধার করতে হবে। উপায় একটাই, ভৈরবের সেই অস্থি গুহা। আমি জানি ও কোথায় লুকিয়ে আছে। গ্রামের ওই পুরনো কঙ্কালেশ্বরী মন্দিরের নিচে এক গুপ্ত পথ আছে। ভৈরব সেখানেই তার রক্তচক্র তৈরি করেছে। দৃশ্য বদল। ভৈরবের অন্ধকার গুহা। তিথি আর পায়েল কাঁদছে। কাঁদিস না মা, আর মাত্র 2 দিন। তোদের রক্ত যখন আমার শরীরে বইবে, তখন আমি হব পূর্ণাঙ্গ সুন্দর। আর অবিনাশ, ওই বুড়ো তান্ত্রিককে আমি এই গুহার দেওয়ালে গেঁথে রাখবো। অবিনাশ আস্তে আস্তে গুহার ভেতরে ঢুকছে। কে? কার এত সাহস যে ভৈরবের ডেরা পা রাখে? অবিনাশ, তুই এসেছিস? ভৈরব, তোর পাপের বিচার করতে আসিনি, তোকে মুক্তি দিতে এসেছি। তোর এই কুৎসিত রূপ থেকে মুক্তি দিতে এসেছি। সাহস থাকলে বেরিয়ে আয়। গুহার পাথর সরে যাওয়ার গড়গড় শব্দ। পৈশাচিক অট্টহাসি প্রতিধ্বনিত হচ্ছে। একটা গভীর গুমগুম শব্দ, যেন মাটির নিচ থেকে কোনো দানব জেগে উঠছে। ঝিঝি পোকার ডাক হঠাৎ থেমে গিয়ে এক ভুতুরে নিস্তব্ধতা নেমে এলো। কঙ্কালেশ্বরী মন্দিরের ভূগর্ভস্থ সুড়ঙ্গ। চারদিকে দেওয়াল বেয়ে চুইয়ে পড়ছে ঠান্ডা জল। অবিনাশবাবু হাতে তার সে পুরনো পঞ্চধাতুর দণ্ড আর পকেটে নীল দর্পণ নিয়ে এগিয়ে চলছেন। ইন্সপেক্টর চ্যাটার্জি আর পুলিশ ফোর্স বাইরে পাহারায়, কারণ এই মায়াপথ সাধারণ মানুষের জন্য নয়। পায়ের শব্দ প্রতিধ্বনিত হচ্ছে। হঠাৎ এক সুমধুর কান্নার সুর ভেসে এলো। এ তো মালবীর গলা। মালবী, তুই এখানে কেন? বাবা, অর্ককে ওরা কেড়ে নিয়েছে। ওই অন্ধকার গর্তের ভেতর অর্ক কাঁদছে। বাবা, বাঁচান ওকে। দাদু, বাঁচাও। অর্ক, দাদু আসছি, দাদু। স্থির হও অবিনাশ। মালবী আর অর্ক বাড়িতে কবচের সুরক্ষায় আছে। এটা ভৈরবের কর্ণপিশাচী মায়া। ও আমার দুর্বল জায়গায় আঘাত করছে। অবিনাশ সজোরে দণ্ডটা মাটিতে ঠুকলেন। ঠক। সাথে সাথে কান্নার শব্দ অট্টহাসিতে বদলে গিয়ে মিলিয়ে গেল। হঠাৎ চারদিকের দেওয়াল সরে গিয়ে এক অপূর্ব বাগান ফুটে উঠল। ফুলের গন্ধে চারদিক গম গম করছে। অবিনাশ, কেন এই কষ্ট করছিস? দেখ, এই তো সেই স্বর্গীয় রূপ। আমি তোকে অমরত্ব দেব। তুইও আমার মতো সুন্দর হবে। এই মায়ার বাগানে থেকে যা। সব জ্ঞান, সব বুদ্ধি এখানে তুচ্ছ। ভৈরব,
যে রূপ অন্যের রক্তে ভেজা সেই রূপের চেয়ে কঙ্কাল হওয়াও ভালো। তোর এই নন্দন কানন আসলে এক শ্মশান। চন্দনের গন্ধে তুই তোর লাশের গন্ধ ঢাকতে পারবি না। অবিনাশ পকেট থেকে এক মুঠো বিভূতি, পবিত্র ছাই বাতাসে উড়িয়ে দিলেন। সঙ্গে সঙ্গে বাগান অদৃশ্য হয়ে আবার সেই স্যাঁতস্যাঁতে গুহা ফিরে এলো। ভৈরবের গুহার মূল কক্ষ। ভৈরব তার রক্তবেধির সামনে বসে যন্ত্রণায় ছটফট করছে। না, হে কি করলি অবিনাশ? আমার মায়ার বাগান চালিয়ে দিলি, আমার মদন মোহিনী মায়া তুই এক তড়িতে উড়িয়ে দিলি। তোর এত দম্ভ! ভৈরব উঠে দাঁড়িয়েছে। আমার 20 বছরের সাধনার জাল তুই ছিঁড়ে ফেললি। এবার আমি তোকে দেখাবো আসল বিভীষিকা। তোর ওই সাদা মন্ত্র আমার এই রক্ত তিলকের সামনে খড়কুটোর মতো উড়ে যাবে। আয়, সামনে আয়। গুহার অন্ধকার চিরে অবিনাশবাবু প্রবেশ করলেন। তার শান্ত চেহারা, কিন্তু চোখে আগুনের তেজ। রব, মায়ার খেলা শেষ, এবার মুখোমুখি যুদ্ধ। তুই তিথি আর পায়েলকে ছেড়ে দে। তোর প্রতিহিংসা আমার ওপর মেটা, কিন্তু ওই নিষ্পাপ মেয়েগুলোর ওপর নয়। ছেড়ে দেব? আর মাত্র কয়েক ঘন্টা পর সূর্য উঠবে। তার আগেই ওই 16 নম্বর বলিটা আমাকে দিতে হবে। জানিস সেই 16 নম্বর বলিকে? তোর ওই নাতনি, অর্ক নয়, তোর বাড়ির ওই ছোট্ট মেয়েটি যাকে তুই আগলে রাখিস, ওকেই আমি বেছে নিয়েছি। অবিনাশের হাতের দণ্ডটা থরথর করে কাঁপতে শুরু করল। অবিনাশের ক্রোধ এখন চরমে। তবে তাই হোক ভৈরব, আজ মহাকালের সামনে তোর আর আমার শেষ ফয়সালা হবে। অবিনাশের একের পর এক মায়াভেদ ভৈরবকে অন্ধ করে দিয়েছে ক্রোধে। ভৈরব এবার তার চূড়ান্ত মারণাস্ত্র প্রয়োগ করবে। অবিনাশ কি পারবেন নিজের পরিবারকে বাঁচাতে? গুহার দেওয়ালগুলো যেন জীবন্ত হয়ে উঠেছে। ভৈরবের পৈশাচিক চিৎকার আর অবিনাশবাবুর মন্ত্রোচ্চারণে বাতাস ভারী হয়ে উঠেছে। একদিকে রক্তের লালসা, অন্যদিকে ন্যায়ের শ্বেতজ্যোতি। আজ নির্ধারিত হবে কার জয়, তান্ত্রিকের আসরিক শক্তির নাকি সাধকের সাত্ত্বিক বিশ্বাসের। ভৈরব সজোরে একটি মাটির হাড়ি ভাঙল, কড়াত! সাথে সাথে চারদিকে কালো ধোঁয়া ছড়িয়ে পড়ল। অবিনাশ, তোর পঞ্চধাতুর দণ্ড আজ তোকে বাঁচাতে পারবে না। এই দেখ আমার রক্ত মাতঙ্গিনী শক্তি। তলোয়ারের মতো কিছু একটা বাতাস চিরে ধেয়ে আসলো। অবিনাশবাবু দ্রুত সরে গেলেন। ভৈরব, তুই ভুলে যাচ্ছিস, শক্তি যখন অহংকারে মত্ত হয় তখন তার নিজের বিনাশ ডেকে আনে। তুই রক্ত দিয়ে যে বেদি গড়েছিস তা বালির বাঁধের মতো ভেঙে পড়বে। অবিনাশবাবু তার দণ্ডটি 2 হাতে ধরে মাথার উপর তুললেন। দণ্ড থেকে একটি মৃদু গুঞ্জন শব্দ বেরোচ্ছে। মায়া দিয়ে আমায় ভোলাবি? এই নে তোর শেষ দণ্ড। কাল ভৈরব কপালিনী জাগো, রক্ত দাও। ভৈরব একটি নরক কপাল থেকে কিছু তরল অবিনাশের দিকে ছুঁড়ে দিল। বাতাসে হিসিস শব্দ উঠল, যেন অ্যাসিড ছিটানো হয়েছে। অবিনাশবাবু দ্রুত পকেট থেকে নীল দর্পণ বইটি বের করে সামনে ধরলেন। ওম হ্রিং ক্লিং পরমেশ্বরী স্বাহা। নীল দর্পণের এই পবিত্র প্রতিবিম্বে তোর নিজের পাপই তোকে গ্রাস করবে ভৈরব। দেখ। একটি তীব্র আলোর ঝিলিক এবং কাঁচের ওপর আলো প্রতিফলিত হচ্ছে। ভৈরব আর্তনাদ করে উঠল। আমার চোখ, আমার মন্ত্র ফিরে আসছে কেন? এ কি করলি তুই? আমার শরীর জ্বলছে। ভৈরব, তুই অন্যের রক্ত চেয়েছিলি, আজ তোর নিজের কর্মফলের রক্ত পিপাসু হয়ে তোর দিকে ফিরছে। ভৈরব মরিয়া হয়ে একটি খড়গ নিয়ে অবিনাশের দিকে তেড়ে এলো। অবিনাশবাবু অবিচল দাঁড়িয়ে। তিনি হাতে থাকা বিভূতি দণ্ড মাথায় মাখিয়ে সজোরে ভৈরবের রক্ততিলক লক্ষ্য করে দণ্ডটি ছুঁড়ে দিলেন। মহাকালের দণ্ড তোর ললাটে অঙ্কিত হোক, বিনাশ হোক তোর এই পৈশাচিক দম্ভের। দণ্ডটি গিয়ে ভৈরবের কপালে লাগল। ঠক!
সাথে সাথে এক বিকট অতিপ্রাকৃত চিৎকার। চারদিকের পাথর ধসে পড়ছে। আমার 20 বছরের সাধনা সব শেষ। মা, আমাকে বাঁচাও মা। ভৈরবের শরীর মাটিতে আছড়ে পড়ল। ধীরে ধীরে বাতাসের হিস্সিসানি থেমে গেল। চারদিক নিস্তব্ধ, শুধু দূরে গঙ্গার স্রোতের শব্দ শোনা যাচ্ছে। মায়া কেটে গেছে। তিথি, পায়েল, তোমরা উঠে দাঁড়াও মা। অন্ধকার শেষ হয়েছে, সূর্যের আলো ফুটতে আর দেরি নেই। অভিনাশ শিকল খুলল, মেয়েগুলো ডুকরে কেঁদে উঠল এবং অভিনাশ বাবুর শান্ত প্রবোধ সুর বলল, ভৈরবের অশুভ সাম্রাজ্য ধুলোয় মিশে গেল। অভিনাশ বাবু প্রমাণ করলেন, মন্ত্রের জোর অস্ত্রের চেয়েও বড় যদি তার পেছনে থাকে সত্যের শক্তি।